আচ্ছা, এ পর্যায়ে আমরা হচ্ছে কোষ রসায়ন অধ্যায়টার একেবারে মেডিকেল অ্যাডমিশনের জন্য যে একেবারে গুরুত্বপূর্ণ লাইনগুলো সেগুলো আমরা দেখব এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো অলরেডি এখানে মেডিকেল এবং ডেন্টাল কোশ্চেনে যে লাইনগুলো আসছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো একই সাথে। তো ফার্স্টের দিক থেকে আসি অ্যাকচুয়ালি কোষ রসায়নের ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা আসছে 23-24 সালে সেটা হচ্ছে বিভিন্ন কোএনজাইম তৈরিতে ব্যবহার হয়। মানে বিভিন্ন কোএনজাইম তৈরিতে কোনটি ব্যবহার হয়? এটা কিন্তু ওই কাজ থেকে আসছে যে রাইবোজের কাজ থেকে, হ্যাঁ? রাইবোজ ব্যবহার করা হয়। তারপরে বলতেছে পেশির কাজে শক্তি যোগান দেয়। সেটা কি? গ্লাইকোজেন এবং গ্লাইকোজেন আমরা কি জানি? প্রাণীদেহের সঞ্চিত খাদ্য কোনটা? গ্লাইকোজেন। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটা? সুক্রোজ। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ। সুক্রোজ কিন্তু আসলে টেবিল সুগার বলা হয়। টেবিল সুগার মানে দ্যাট ইজ হচ্ছে আমরা যে চিনি খাই সেটা কিন্তু হলো সুক্রোজ এবং উদ্ভিদের দেহে যে গ্লুকোজ উৎপাদন হয় যেটা হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সেটা কিন্তু সুক্রোজ রূপে উদ্ভিদের সারা দেহে কিন্তু ঘুরে, ঘুরে বেড়ায়। এজন্যে প্রধান ট্রান্সলোকেটেড সুগারও বলা হয়। সুক্রোজকে প্রধান ডাইস্যাকারাইড বলতেছি এবং প্রধান ট্রান্সলোকেটেড সুগার বলা হয় সেটা হচ্ছে সুক্রোজকে এবং সুক্রোজ কিন্তু বললাম যে এটা চিনি এবং আরো একটা কথা বললাম সুক্রোজ রিলেটেড যেটা হচ্ছে আম এটা যে প্রধান ট্রান্সলোকেটেড সুগার মানে উদ্ভিদের দেহে যে গ্লুকোজটা উৎপন্ন হয় সেটা সুক্রোজ রূপে সারা দেহে ঘুরে, ঘুরে বেড়ায়। এখন তারপর আসতেছে ভিটামিন সি তৈরি করার কাছে কোনটা ব্যবহার করা হয়? এটা কিন্তু গ্লুকোজ ব্যবহার করা হয়। খেয়াল করে দেখো। এগুলো সবই কিন্তু মেডিকেল এবং ডেন্টাল কোয়েশ্চেন আসছে। তো এগুলো পাশে লেখা আছে দেখাই যাচ্ছে। রিডিউসিং সুগার কোনটি? রিডিউসিং সুগার হলো এখানে অনেকগুলো উদাহরণ দেয়া আছে। আমরা সহজ ভাষায় মনে রাখবো যে সুক্রোজ বাদে এই যে সুক্রোজ আমরা কেবল বললাম প্রধান ডাইস্যাকারাইড, সুক্রোজ বাদে যত মোনো এবং ডাইস্যাকারাইড আছে। কি বললাম? তাহলে সুক্রোজ বাদে এই সুক্রোজটা বাদে, হ্যাঁ? বাদে যত মোনো এবং ডাইস্যাকারাইড আছে অর্থাৎ তখন তোমার এখানে গ্লুকোজ থাকতেছে এই কারণে কিন্তু হচ্ছে এই যে ফ্রুক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ এগুলো থাকবে। মানে সুক্রোজ বাদে যত মোনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড যা আসবে সেলোবায়োজ, ম্যালটোজ সবগুলো হলো রিডিউসিং সুগার এবং যদি তাহলে সুক্রোজ সহ যত সব পলিস্যাকারাইড অর্থাৎ দরকার হয় মানে সহজ কথায় যে সেলুলোজ, স্টার্চ এগুলো হলো নন রিডিউসিং সুগার। তারপর আসতেছে সেলুলোজ, ফ্রুক্টোজ, ম্যানোজে বিদ্যমান কোন ধরনের বন্ধন আছে আসলে? তো সেলোবায়োস আমরা বলি যে এরকমভাবে যে হচ্ছে সেলুলোজ মানে ছেলে মানুষ মানে কি? বিটা। সো বিটা গ্লাইকোসাইডিক বন্ধন অর্থাৎ বিটা 1,4 লিংকেজ থাকবে এখানে। ছেলে মানুষ মানে কি? বিটা 1,4 বিটা, হ্যাঁ? বিটা 1,4 তো এটা মনে থাকবে যে সেলুলোজ, তো সেলুলোজে কিন্তু বিটা 1,4 লিংকেজ থাকবে। সেলুলোজে বিটা 1,4 লিংকেজ থাকবে। এটা একটু মনে রাখবা। আচ্ছা, আম এরপরের জিনিসটা চলে আসি সেটা হচ্ছে আ এখানে যদি চলে আসি যে পলিস্যাকারাইড তো আমরা বললামই যে স্টার্চ, গ্লাইকোজেন এইগুলা এবং সেলুলোজ হলো উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করে। মানে উদ্ভিদের প্রধান যদি আমরা পলিস্যাকারাইড বলি সেটা হলো সেলুলোজ। উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ আর প্রাণীদেহের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। এরপর আসতেছে গ্লুকোজ। আমরা মনে রাখবো যদি গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে আ গ্লুকোজ হচ্ছে হেক্সোস মনোস্যাকারাইড। তো আমরা জানি যে গ্লুকোজ হলো ৬ কার্বন বিশিষ্ট। এজন্যই তো C6H H12O6 তাহলে কার্বন ৬ টা না? এই কারণেই হচ্ছে কিন্তু হেক্সোস। এবং মস্তিষ্ক বিকাশের জন্য একান্ত প্রয়োজন কোনটা? সেটা হলো গ্যালাক্টোজ। মস্তিষ্কের বিকাশের জন্য কোনটা দরকার? গ্যালাক্টোজ। মস্তিষ্কের বিকাশের জন্য গ্যালাক্টোজ। এখন চলে আসো অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় কোনটি পাওয়া যায়? তাহলে মিষ্টি ফলে পাওয়া যাচ্ছে হলো ফলে ফ্রুক্টোজ। ফলে পাওয়া যাচ্ছে ফ্রুক্টোজ। আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমরা যে চিনি খাই সেটা হলো সুক্রোজ। আর ফলে পাওয়া যাচ্ছে ফ্রুক্টোজ। উদ্ভিদের শুষ্ক উদ্ভিদের কার্বোহাইড্রেটের হলো পার্সেন্টেজ হলো 50-80% 50-80% এটা আমরা জানলাম। দেন আমরা চলে আসি যদি গ্রেপ সুগার বলা হয় গ্লুকোজকে। আম এই যে কা শর্করাগুলাতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হলো 1:2:1 এই কারণে কিন্তু C6H12O6 বলি। মানে দেখো এখানে C6H12O6 1:2:1 অনুপাতে। উদ্ভিদ দেহ গঠনকারী পদার্থগুলোর কার্বন কাঠামো প্রদান করে কোনটা? আমরা জানি যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অর্থাৎ এই দিয়ে গঠিত যে গ্লুকোজ বা সহজ কথায় এই যে সেলুলোজ তাহলে এইগুলাই দিয়েই কিন্তু উদ্ভিদের টোটাল দেহ গঠিত হচ্ছে মেইন কথায়। নন সুগারের উদাহরণ কি? মানে নন সুগার মানে যেগুলো মিষ্টি লাগে না সহজ কথায়। তো জেনারেলি হলো পলিস্যাকারাইড গুলো মিষ্টি লাগে না। এজন্য সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন গুলোই আবার দেয়া। এবার বলতেছে মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা কত? এখন খেয়াল করে দেখো আমরা জানি সুগার কিন্তু ৩ ধরনের। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড আর অলিগোস্যাকারাইড আর পলিস্যাকারাইড ৪ ধরনের আসলে, হ্যাঁ? মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ঠিক আছে? পলিস্যাকারাইড। অর্থাৎ বলতেছি মোনো, ডাই, অলিগো, অলিগো এবং হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডে
জেনারেলি 3 থেকে 10টা পর্যন্ত কার্বন থাকবে, কার্বন। ডাইস্যাকারাইডে থাকবে 2টা মনোস্যাকারাইড, আর অলিগোস্যাকারাইডে থাকবে 3 থেকে 10টা মনোস্যাকারাইড। খেয়াল করে দেখো, এখানে কিন্তু মনোস্যাকারাইডে আমরা বলছি যে 3 থেকে 10টা কার্বন, কিন্তু অলিগোস্যাকারাইডে বলতেছে 3 থেকে 10টা মনোস্যাকারাইড, আর পলিস্যাকারাইডে 10-এর বেশি মনোস্যাকারাইড থাকবে, 10-এর বেশি মনোস্যাকারাইড থাকবে। তো এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে এখান থেকে। এখন চলে আসি এরপরে রিডিউসিং সুগার। বেনেডিক্ট দ্রবণে অদক্ষেপ করে থাকে। আমরা জানি যে রিডিউসিং সুগার, রিডিউসিং কিনা মানে এটা বিজারক শর্করা, তো এটা পরীক্ষা করার জন্য আমরা বেনেডিক্ট দ্রবণ পরীক্ষা করি এবং সেখানে লাল বর্ণের একটা অদক্ষেপ সৃষ্টি হয়। লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড ব্যবহার করি আমরা এখানে, লাল বর্ণের একটা অদক্ষেপ সৃষ্টি হয়। এখন দেন এখানে খেয়াল করে দেখো, বলতেছে বিভিন্ন ফল সংরক্ষণে এবং শ্বসনের প্রাথমিক পদার্থ। খেয়াল করে দেখো শ্বসনের প্রাথমিক পদার্থ কি, অর্থাৎ গ্লাইকোলাইসিসে একদম প্রথমটা আমরা ভাঙি কোনটা, ভাঙি তো আসলে গ্লুকোজই, ঠিক আছে। এবং রোগীর পথ্য হিসাবে একটা ওষুধ আছে ক্যালসিয়াম গ্লুকোনেট। তাহলে এর আগে একটা পড়লাম ভিটামিন সি তৈরি করার কাজে, ঠিক আছে। দেন এখানে পড়লাম শ্বসনের প্রাথমিক পদার্থ, রোগীর পথ্য, এগুলোতে সবই কিন্তু গ্লুকোজ ব্যবহার করা হচ্ছে। মধুতে কোনটা বেশি থাকে, তো মধুতে ফ্রুক্টোজ, মধুতে আর ফ্রুক্টোজে কিন্তু আরেকটা পড়লাম যে ফলে ফ্রুক্টোজ, ফলে থাকে বেশি ফ্রুক্টোজ, এছাড়া মধুতে পড়লাম ফ্রুক্টোজ থাকবে। দেন অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে ইরিথ্রোস ফোর ফসফেট, এটা মনে রাখবে, ইরিথ্রোস ফোর ফসফেট, এটা তোমরা হচ্ছে ক্যালভিন চক্রে পড়ছো, ক্যালভিন চক্রে। তাহলে ক্যালভিন চক্রে কোনটির ভূমিকা আছে সেটা যদি বলতাম ইরিথ্রোস ফোর ফসফেট, ক্যালভিন চক্রে ইরিথ্রোস ফোর ফসফেটের ভূমিকা রয়েছে। তো অধিকাংশ ক্ষেত্রে ইরিথ্রোস ফোর ফসফেট হিসেবে কাজ করে এই যে এভাবে সংকেত, যেহেতু 4 কার্বন বিশিষ্ট 1:2:1 অনুপাতে, সেজন্য C4H8O4, বোঝা গেল কথাটা। উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাইস্যাকারাইড সুক্রোজের রাসায়নিক সংকেত কি? এটা সহজ কথা একেবারে, আমাদের এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ মিলে তৈরি হয় হচ্ছে সুক্রোজ। তাহলে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ, এই দুটো মিলে তৈরি হয় হচ্ছে সুক্রোজ। এখন কথা হচ্ছে গ্লুকোজের সংকেত C6H12O6, C6H12O6, ফ্রুক্টোজের সংকেত C6H12O6। মানে দুটো ডাবল হয়ে এখান থেকে একটা পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে যাবে, H2O বের হয়ে যাবে। তাহলে যদি হয়, এখানে খেয়াল করে দেখো, নর্মালি হওয়ার কথা হলো C2, মানে এখানে 6 আর এখানে 6 অর্থাৎ C12, এখানে 12 আর এখানে 12, 12 12 24 হওয়ার কথা হাইড্রোজেন, কিন্তু একটা দুই পানি বের হয়ে যাচ্ছে, তো পানিতে তো দুইটা হাইড্রোজেন থাকবে, এই জন্য H2 হচ্ছে। এবং অক্সিজেন দেখো এখানে 6, এখানে 6, তো 6 6 12 হওয়ার কথা, কিন্তু অক্সিজেন এই যে পানি একটা বের হয়ে যাচ্ছে, তো বন্ধন তৈরি করতে গেলে তো সেক্ষেত্রে কিন্তু এই যে অক্সিজেন একটা অভাব, সো O11 হচ্ছে। তাহলে C12H22 এবং হচ্ছে O11 এই হলো মেন হিসাব। তো সেটাই এখানে দেয়া। দেন হচ্ছে উদ্ভিদের সবচেয়ে বেশি সেলুলোজ থাকে কোথায়, সেলুলোজে থাকে হচ্ছে তুলায়, ঠিক আছে, তুলায়। তো আমরা এই রিলেটেড একটা পার্সেন্টেজ আছে এখানে যে সেলুলোজের পার্সেন্টেজ আমরা যদি এভাবে বলতাম যে তুলা, তুলা বলতাম হলো চূড়া, তুলা চূড়া মানে 94% এখানে সেলুলোজ থাকে। আমরা পড়তে যাচ্ছি হলো সেলুলোজের পার্সেন্টেজ গুলো আমাদের একটু জানতে চাচ্ছিল। তো তুলা হলো তুলা চূড়া, এভাবে বলতেছিলাম। দেন হচ্ছে তন্তু এবং লিনেন, লিনেন, ঠিক আছে। তাহলে লিনেন, তন্তু, দন্তান্নর প্রভাব আছে না দুইটাতে, তাহলে এটা মনে রাখবো, লিনেন 90% সেলুলোজ কিন্তু তন্তু এবং লিনেনে থাকে। এছাড়া আরো কয়েকটা পার্সেন্টেজ পড়তে হবে, সেটা হচ্ছে কাঠ, আমরা মনে রাখবো 60, কাঠ 60। এছাড়াও আছে কিন্তু, সেটা হচ্ছে তৃণলতা, তৃণলতা 30 থেকে 40, তৃণলতা 30 থেকে 40। তাহলে আমরা এভাবে বললাম তুলা চূড়া, দেন হচ্ছে তন্তু কোষে বা লিনেন, এই দুইটার কথা বললে 90, কাঠ 60, তৃণলতা 30। এছাড়া তৃণলতা 30-এর পরে গুরুত্বপূর্ণ জিনিস হলো সেটা হচ্ছে মাটিতে। তো মাটিতে মনে রাখবা, মানুষ মারা গেলে 40 দিন পর কিন্তু তাদের কি 40 দেয়, এরকম একটা কথা আমরা জানি। 40 থেকে 70% এটা ছিল মাটিতে 40, মাটিতে 40 মানে মাটির মধ্যে গেলে 40। এইরকম ভাবে মনে রাখতে পারি সেলুলোজের পার্সেন্টেজ গুলো। তুলা চূড়া তন্তু এগুলো 90%, কাঠ 60, তৃণলতা 30, মাটিতে হচ্ছে 40 থেকে 70। এই কথাটুকু একটু মনে রাখবো পার্সেন্টেজ, এবং সেই হিসাবে যেহেতু 94%, সেই হিসাবে কিন্তু এখানে এটা আসছে যে কোনটাতে সেলুলোজ বেশি থাকে, সেটা হচ্ছে তুলা। এখন চলে আসো গ্লুকোজের শাখা প্রশাখা যদি থাকে তখন তাকে বলা কি অ্যামাইলোপেকটিন। নর্মালি আমরা যদি এই অ্যামাইলোপেকটিন কোনটা আসলে বলো তো, অ্যাকচুয়ালি স্টার্চ বললাম না, উদ্ভিদের সঞ্চিত খাদ্য। এই স্টার্চের অ্যাকচুয়াল গঠন যদি আমি বলতাম
স্টার্সের গঠন মনে করা হচ্ছে এরকম। তো এখানে দেখো কতগুলো লাইন আমরা করতেছি এরকমভাবে, মানে ভাত বা এগুলোতে যে স্টার্সগুলো আছে সেগুলো কিন্তু এরকম। তো এখানে খেয়াল করে দেখো, এখানে আমি যে গঠনটা করতেছি এই টোটালটা হলো স্টার্স, অ্যান্ড এই স্টার্সের ভিতরে এখানে দুই রকম লাইন আমরা করছি। একটাতে এরকমভাবে শিকল আছে, সাইড শিকল আছে, আর একটা হলো সিঙ্গেল। সিঙ্গেল সিঙ্গেল যেটা আছে, সিঙ্গেল যেটা আছে এটার নাম হচ্ছে, মনে রাখবে, এটার নাম হলো অ্যামাইলোজ। এটার নাম হলো অ্যামাইলোজ। আর যেগুলো এভাবে শাখাওয়ালা এটার নাম হলো অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন, অর্থাৎ আমি যেটা বোঝাইতে চাচ্ছি, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুইটা মিলে তৈরি হয়েছে স্টার্স। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন এই দুইটা মিলে তৈরি হচ্ছে স্টার্স। এবং অ্যামাইলোজে কিন্তু আলফা, অ্যামাইলোজে হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ থাকবে। অ্যামাইলোপেকটিনেও আলফা 1,4 থাকবে ঠিকই, কিন্তু এর সাথে আরো একটা থাকবে, সেটা হচ্ছে আলফা 1,6। আলফা 1,6, ঠিক আছে, আলফা 1,6 অ্যামাইলোপেকটিন না, আলফা 1,6 বন্ধন আছে। তাহলে এই হলো কিন্তু একটা ছোট্ট তথ্য যেটা আমাদের জেনে রাখতে হবে, যে অ্যামাইলোজে অ্যামাইলোজে অ্যামাইল থাকতেছে হলো আলফা 1,4 লিঙ্কেজ, এবং হচ্ছে অ্যামাইলোপেকটিনে আলফা 1,4 ছাড়া আলফা 1,6 থাকতেছে। দেন চলে আসি শুক্রজের গলনাঙ্ক। শুক্রজের গলনাঙ্ক এই অধ্যায়ের মধ্যে দুইটা গলনাঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে শুক্রজের গলনাঙ্ক 188°C। এছাড়া একটা দেওয়া আছে সেটা হচ্ছে রাইবোজ। রাইবোজের গলনাঙ্ক হলো 95°C। রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95°C। পাতায় প্রস্তুত খাদ্য কার্বোহাইড্রেটের বিভিন্ন রূপে নিয়ে যায়। আমরা কিছুক্ষণ আগেই পড়ছি কিন্তু যে উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার কোনটা, সেটা হলো সুক্রোজ। বলছিলাম যে পাতায় তৈরি যে গ্লুকোজ সেটা উদ্ভিদের সারা দেহে নিয়ে যাবে কিন্তু সুক্রোজ। তারপর বলতেছে সেলোবায়োজের ভাঙনে কি পাওয়া যাবে, আসলে দুটো গ্লুকোজ পাওয়া যায়। দুটো গ্লুকোজ সেলে, এই যে আবার চলে আসতে সেলে, বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে সেলোবায়োজে পরিণত হবে। কোনটা? বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে। তাহলে বিটা 1,4 আংশিক রিডিউসিং সুগারের উদাহরণ কি? এই যে ম্যালটোজ, এটা হচ্ছে আংশিক রিডিউসিং সুগারের উদাহরণ। তাহলে আংশিক রিডিউসিং সুগার, আমরা বলছিলাম রিডিউসিং সুগার চিনবো কেমনে, যে রিডিউসিং সুগারগুলো চেনার জন্য বলেছিলাম সুক্রোজ বাদে যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড আছে সবগুলোকে আমরা বলতেছি হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। তো এরপরে বলতেছে আয়োডিন দ্রবণে স্টার্চ কি বর্ণ তৈরি করবে, তাহলে স্টার্চ দিলে হলো কালো নীল। এই যে আয়োডিন রিলেটেড আরো কতগুলো পড়ালেখা আছে, আমরা একসাথে একটু যদি দেখে ফেলি টোটালটা, যে যদি আমি কিছুক্ষণ আগে তোমার স্টার্চ পড়াচ্ছিলাম, স্টার্চ তৈরি হয়েছে দুটো জিনিস দিয়ে, একটা হচ্ছে অ্যামাইলোজ, অ্যামাইলোজ, এবং আরেকটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন এই দুটো মিলে কিন্তু তৈরি হয়েছে, এই দুটো মিলেই তৈরি হয়েছে কিন্তু যে স্টার্চ। এখন আমি যদি স্টার্চে আয়োডিন দিই, তাহলে স্টার্চে আয়োডিন দিলে কি বর্ণ তৈরি হবে, সেটা হচ্ছে কালো নীল। সেটা হলো কালো নীল। আর হচ্ছে অ্যামাইলোজে যদি আয়োডিন দিই, অ্যামাইলোজে আয়োডিন দিলে সেটা তৈরি হবে, জিনিসটা বলতে পারি ওখানে তো কালো নীল, কালো বর্ণ নীলচে বলতেছি, ঠিক আছে। সেই কোশ্চেনটাই কিন্তু এখানে অলরেডি এখানে দিয়েছে, যে আয়োডিন স্টার্চ কি বর্ণ দ্রবণ তৈরি করে, সেটা হচ্ছে কালো নীল, ঠিক আছে। আর এইখানে যে আহ, এখানে অ্যামাইলোজের সাথে আয়োডিন যদি আমরা দিই, আর অ্যামাইলোপেকটিনের সাথে আয়োডিন দিলে অ্যামাইলোপেকটিনে থাকবে লাল বা পার্পল, লাল বা পার্পল কালার, লাল বা পার্পল কালার, লাল বা পার্পল কালারের তৈরি হয় অ্যামাইলোপেকটিন। আর অ্যামাইলোজ, ঠিক আছে, এটাতে কালো বর্ণ, তাহলে কালো বর্ণ ধারণ করে, এটাই। এবং আমরা যদি এখানে আরো কিছু কিছু জিনিস বলতাম, যে সেলুলোজে যদি আয়োডিন দিতাম তাহলে কোনো বর্ণ দেবে না, তাহলে কোনো বর্ণ দেয় না। কিন্তু যদি হলো গ্লাইকোজেন, গ্লাইকোজেন গ্লাইকোজেনে যদি আয়োডিন দিই তাহলে হবে হচ্ছে, গ্লাইকোজেনে আয়োডিন দিলে লালচে বেগুনি, লালচে বেগুনি, ঠিক আছে। এই হলো এই অধ্যায়ের মধ্যে আরো আছে, এই যে যে কালারগুলো আছে সব একসাথে লিখে দিলাম। এবং একটা আরো একটা আছে, সেটা হচ্ছে লিপিড। আমরা যদি লিপিডটারে, হ্যাঁ, যদি হচ্ছে আহ, ওটা আমরা যদি লিপিড যখন পড়াবো তখন আরো বিস্তারিত বোঝাবো। মানে অ্যামাইলোজ থেকে আয়োডিন যুক্ত করা, এটা হলো লিপিডটা হলো সুদান 3 দ্রবণে যুক্ত করতে হবে। তো সেটা যাক আমরা পরে পড়বো, দেখি আপাতত তুমি যে আয়োডিন যোগ করলে কি কি হবে সেটা আমরা মনে রাখি। অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ, এবং হচ্ছে অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোজ, দেন হচ্ছে এখান থেকে অ্যামাইলো স্টার্চ। তাহলে এই কথাটুকু মনে রাখবো। তাহলে এগুলোর কোনটা কি, কোনটার সাথে আয়োডিন যোগ দিলে কেমন কালার হবে সেটা আমরা একসাথে দেখে ফেললাম। এখন চলে আসো এখান থেকে, যে তারপরেরটুকু স্টার্চে অ্যামাইলোপেকটিন
গ্লুকোজ অণু থাকে কয়টা? এটা মুখস্থ পড়া ধরনের 2000 থেকে 2 লাখ। এবং মনে রাখবা অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিনের মধ্যে অ্যামাইলোপেকটিন পরিমাণে বেশি থাকে। অ্যামাইলোপেকটিন পরিমাণে বেশি থাকে। এই যে আলু, ধান, গম এগুলোতে অ্যামাইলোজের পরিমাণ পার্সেন্টেজ দিয়েছে 22%, এটা দেখতে পারলা। দেন নন রিডিউসিং সুগার আমরা শিখাইছি। নন রিডিউসিং হচ্ছে যে সুক্রোজ সহ যত সব মানে পলিস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড, তো এইটা মনে রাখবো। দেন হচ্ছে বন শিল্পের প্রধান উপাদান কোনটা? সেলুলোজ। কারণ হচ্ছে বন শিল্পের ক্ষেত্রে মেইন সেলুলোজই কিন্তু উদ্ভিদের কোষপ্রাচীর। তো বাকি সব কাজ কিন্তু সেলুলোজেরই। দেন হচ্ছে নাইট্রেট বিস্ফোরক রূপে সেলুলোজ, সরবিটাল তৈরিতে সেলুলোজ, মধুর প্রধান উপাদান হচ্ছে সুক্রোজ। মধুর প্রধান উপাদান হচ্ছে সুক্রোজ। অক্সালিক অ্যাসিড এবং স্বচ্ছ সাবান তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? এটা যদি বলে তাহলে সুক্রোজ। অক্সালিক অ্যাসিড এবং স্বচ্ছ সাবান তৈরিতে ব্যবহার করা হচ্ছে সুক্রোজ। প্রাণীজ এস্টার্চ বলা হয় কোনটাকে? সেটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেনেও কিন্তু আলফা অন 4 লিঙ্কেজ থাকে। গ্লাইকোজেনেও আলফা অন 4 লিঙ্কেজ থাকে। এবং অ্যালকোহল এবং চেলাই মদ তৈরিতে কোনটা ব্যবহার করে? সেটা হচ্ছে স্টার্চ। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন, কেরাটিন, সালফেট এগুলো সবই হলো গাঠনিক পলিস্যাকারাইড। দেন হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন, ইনুলিন প্যারামাইলাম এগুলো হলো সঞ্চয়ী ধরনের পলিস্যাকারাইড। ঠিক আছে? তাহলে স্টার্চ, গ্লাইকোজেন, ইনুলিন, দেন প্যারামাইলাম এগুলো হলো সব সঞ্চয়ী পলিস্যাকারাইড এর উদাহরণ। দেন আপেক্ষিক মিষ্টতা সবচেয়ে বেশি হলো সেটা হচ্ছে মোন্না লেনিন। তো মোন্না লেনিন এটা দেখো 2000 গুণ মিষ্টি। মোন্না লেনিন হলো 2000 গুণ মিষ্টি। এরপরে কোশ্চেন আসতেছে সেটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। তার ভিতরে আছে বর্ণহীন স্ফটিকাকার। এইগুলো কথাটা মনে রাখবো। বর্ণহীন স্ফটিকাকার এটা হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য। আর অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মূলত মনে রাখবো, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মানে বয়স্কদের জন্য 8 বয়স্কদের জন্য হচ্ছে 8টি, এবং হচ্ছে শিশুদের জন্য 2টা, আরও এক্সট্রা তৈরি হয় না। সেটা হচ্ছে আহ, সেই হিসাবে যদি ধরি শিশুদের দেহে কিন্তু 10টা। তাহলে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কার কার সেটা হলো মনে রাখার জন্য অনেক টিপস আছে। যেটি হলো এমটিভিপিল, এভাবেও যদি মনে রাখি। এমতে হচ্ছে আসলে মেথিওনিন, টিতে হলো ট্রিপ্টোফ্যান এবং থ্রিওনিন দুটোই চলে আসবে। ভিতে ভ্যানিলিন এবং হচ্ছে সরি ভ্যালিন এবং হচ্ছে ফিনাইল অ্যালানিন এই কথাটা থাকবে। দেন হচ্ছে লিউসিন, আইসোলিউসিন এবং হচ্ছে লাইসিন এগুলো কভার আছে। তাহলে এই কথাটা মনে রাখবো। দেন বিরল অ্যামিনো অ্যাসিড খেয়াল করে দেখো। আর অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রেই এটা বলতে চাচ্ছে যে আহ, এই যে আর্জিনিন আর হিস্টিডিন হলো শিশুদের জন্য কিন্তু এক্সট্রা লাগবে। ঠিক আছে? এই কারণে কিন্তু শিশুদের দেহে মোট 10টা অ্যামিনো অ্যাসিড। এটা গেল। দেন হচ্ছে প্রোটিন অ্যামিনো অ্যাসিড সমূহে উপস্থিত বন্ধন। আমরা জানি যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মাঝে একটা বন্ধন থাকতেছে, সে বন্ধনটার নাম হলো পেপটাইড বন্ধন। আর গ্লুকোজগুলো যদি এই জিনিসগুলো যদি গ্লুকোজ হতো মানে গ্লুকোজগুলো বিভিন্ন বন্ধনের সাথে যুক্ত থাকতেছে। ঠিক আছে? তাহলে এই যে গ্লুকোজগুলো মাঝখানে একটু ফাঁক থাকতেছে, তাহলে এই যে জায়গাটুকুতে গ্লুকোজের ক্ষেত্রে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। আর মানে যে এর ক্ষেত্রে যেটি হচ্ছে আমরা যদি বলি যে প্রোটিনের ক্ষেত্রে সেটা হচ্ছে পেপটাইড বন্ধন বলা হয়। বিরল অ্যামিনো অ্যাসিডের উদাহরণ কোনটা? সেটা হচ্ছে হাইড্রক্সিপ্রোপিন। তারপরে বলতেছে প্রোটিন সংশ্লেষণ জীবদেহে গঠনে ভূমিকা রাখে কিছু এনজাইম, ইন্ডোল হরমোন, অ্যান্টিবডি সংশ্লেষণ, পিএইচ নিয়ন্ত্রণে সহায়তা করা, অর্নিথিন সংশ্লেষণে সাহায্য করা, এই সব কিছু এগুলো করতেছে কিন্তু অ্যামিনো অ্যাসিড। এবং প্রাণীর নখে যে প্রোটিনটা আছে এটা হচ্ছে কেরাটিন। দেন হচ্ছে ফাইব্রিন, পলিপেপটাইড, প্রোটিওস, পেপটোন এগুলো হলো উদ্ভূত প্রোটিন। ঠিক আছে? দেন হচ্ছে কোলাজেন, কেরাটিন, ফাইব্রিন, স্কেলাটিন এগুলো সব গাঠনিক প্রোটিন। দেন হচ্ছে পানিতে অদ্রবণীয় সেটা হচ্ছে গ্লুটালিন। পানিতে অদ্রবণীয় গ্লুটেলিন। তবে গ্লুটেলিন হচ্ছে যে যে পানিতে অদ্রবণীয় এটা আমরা পড়লাম গ্লুটেলিন, গ্লোবুলিন। এটা পড়ার আগে তোমাদের একটা জিনিস পড়তে হবে যে পানিতে দ্রবণীয় প্রোটিন কোনগুলো। পানিতে দ্রবণীয় প্রোটিন, তো পানিতে দ্রবণীয় প্রোটিনগুলো আমরা যদি একটু মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে একটু মনে রাখতে পারি। দ্রবণীয় প্রোটিনগুলো মনে রাখার কথা বলতেছে। তাহলে পানি মানে দ্রবণীয় প্রোটিন, আমরা চাচ্ছি এখন দ্রবণীয় প্রোটিন। এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো হি লাভস এ প্রোটিন। হি লাভস এ প্রোটিন মানে হি মানে হচ্ছে হিস্টোন। ঠিক আছে? দেন লাভস মানে হচ্ছে লিপোপ্রোটিন। আমার মনে হয় যে অদ্রবণীয় প্রোটিন কোনগুলো এগুলো মনে রাখার থেকে যেগুলো দ্রবণীয় সেগুলো মনে রাখা ভালো। অ্যালবুমিন লাভ প্রোটিন মানে হলো প্রোটামিন। তাহলে বোঝা গেল কথাটা যে দ্রবণীয় প্রোটিন হচ্ছে তাহলে হিস্টোন, লিপোপ্রোটিন, অ্যালবুমিন এবং হচ্ছে
অ্যালবুমিন এবং হচ্ছে প্রোটামিন এইগুলো হচ্ছে দ্রবণীয় প্রোটিন। তাই দ্রবণীয় প্রোটিনগুলো জানলে আসলে কোনগুলো অদ্রবণীয় প্রোটিন ওগুলো না আমাদের অত টেনশন থাকবে না। এখন চলে আসি এর পরের অংশটুকু, আমাদের যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যুগ্ম প্রোটিন কোনগুলা, তো বা সংশ্লেষিত প্রোটিন কোনগুলা। এখন যুগ্ম প্রোটিন বলতে আসলে দুটো তিনটে জিনিস একসাথে মিক্স থাকবে, যেমন মেটালো প্রোটিন মানে মেটাল, কোন একটা মেটাল যুক্ত থাকবে, ফসফোপ্রোটিন মানে ফসফেট যুক্ত থাকবে, ঠিক আছে। এরকম ভাবে লৌহ পোরফাইরিন প্রোটিন, গ্লাইকোপ্রোটিন মানে গ্লুকোজ প্লাস প্রোটিন, ঠিক আছে, লিপোপ্রোটিন মানে লিপিড প্লাস প্রোটিন। অ্যাকচুয়ালি এইখানে যে নিউক্লিয় প্রোটিনটা দিয়েছে এটা আসলে তোমাদের হাসান স্যারের বইতে সরল প্রোটিনের মধ্যে লেখা আছে, অর্থাৎ প্রোটিন তিন ধরনের। একটা হচ্ছে সরল প্রোটিন, একটা হচ্ছে এই যে যুগ্ম প্রোটিন, এবং আরেকটা হচ্ছে আমরা এখন পড়লাম যেটা উদ্ভূত প্রোটিন বোঝা গেল। তাহলে এইটা উদ্ভূত প্রোটিন মানে অ্যাকচুয়ালি উদ্ভূত প্রোটিন কেন খেয়াল করে দেখো, ওই যে আমরা শিখছি কিন্তু যে যখন পরিপাক ও শ্বসন অধ্যায় পড়ছো তোমরা সেকেন্ড পার্টে, সেখানে পড়ছো যে প্রোটিন রে ফার্স্টে বড় বড় প্রোটিন রে ভাঙলে প্রোটিওজ আর পেপটন তৈরি হয়, ঠিক আছে, ওইগুলা এটা হলো উদ্ভূত, ঠিক আছে। তাহলে আর সরল প্রোটিন তোমাদের মানে হাসান স্যারের বইতে কিন্তু মানে নিউক্লিয় প্রোটিনটা সরল প্রোটিন দিয়েছে, মানে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটিনটা আছে আসলে দ্যাট ইজ হলো হিস্টোন প্রোটিন আর কি, হ্যাঁ, ওটা একটা নিউক্লিয় প্রোটিন। এবং বাকিটা হচ্ছে তোমার এই যে গ্লাইকোপ্রোটিন মিউকোপ্রোটিন যাই বলুক না কেন এগুলো সবই হচ্ছে যুগ্ম প্রোটিন, মানে অন্য কিছু যুক্ত আছে সাথে। লিপোপ্রোটিন মানে লিপিড যুক্ত প্রোটিন, গ্লাইকোপ্রোটিন মানে গ্লুকোজ প্লাস প্রোটিন, এইগুলা। তাহলে প্রোটিনের ভাগ আমরা ওভারঅল বললাম রাসায়নিক হিসেবে তিন ভাগ: সরল প্রোটিন অন্য সব মানে সরল প্রোটিন, অন্যান্য সব আমরা অনেকগুলো নাম বললাম না, এই যে হিস্টোন, ঠিক আছে, অ্যালবুমিন, প্রোটামিন, এগুলো সব সরল প্রোটিনের ভাগ, ঠিক আছে। দেন গ্লুটেলিন বললাম, হ্যাঁ, গ্লোবিউলিন বললাম, এগুলো সব সরল প্রোটিনের ভাগ, ঠিক আছে। আর এই যে যুগ্ম প্রোটিন হলো এখানে যতগুলো নাম লেখা আছে, আর ওই উদ্ভূত প্রোটিন কয়েকটা নাম পড়লাম, এগুলো পড়তে হবে আসলে, কোশ্চেন আসবে এরকম ভাবে নিচের কোনটি সরল প্রোটিন যুগ্ম প্রোটিন, এভাবে কিন্তু কোশ্চেন হয়। এখন চলে আসি পরেরটা, বলতেছে কার্যকরী নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন। তাহলে আমরা জানি যে কার্যকরী রেগুলেটর প্রোটিন এগুলো হলো এনজাইম, হরমোন, ঠিক আছে, ভিটামিন, শ্বাসরঞ্জক, এগুলো আমাদের দেহের মধ্যে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া ঘটায় থাকে আর কি, হ্যাঁ। এই কারণে কার্যকরী নিয়ন্ত্রক এবং রেগুলেটর প্রোটিন বলতেছে এগুলো। গ্লোবিউলার প্রোটিন, দেখো গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ কি, এভাবে কোশ্চেন আসতে পারে যদি, তো সবগুলোতে গুলো কথা আছে, শুধু ইনসুলিন নাই। ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রে যে ইনসুলিন ওইটা নাই, তাহলে এটা হলো গ্লোবিউলার প্রোটিন, মনে রাখবে, হ্যাঁ। ইনসুলিন আমরা কিসে ইউজ করি, ডায়াবেটিস, ডায়া কথাটা লিখতে গেলে ডিটা অনেকটা গোল টাইপসের আর কি, যে কোনো ভাবে মনে রাখা যায়। প্রোটিনের প্রকারভেদ এখানে যেভাবে বলছে চার ভাবে, এইভাবে আসলে মানে এটা হলো গাঠনিক ভিত্তিতে প্রোটিনের গঠনের প্রকারভেদ বলেছে কিন্তু, মানে এই গঠনের প্রকারভেদ বিষয়টা অনেকটা এরকম যে প্রথম মনে করো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে এভাবে একটা লাইন তৈরি হলো, এটা প্রাইমারি স্ট্রাকচার। এরপরে এই লাইনটা মনে করো এভাবে পেঁচায়, এর সাথে এভাবে পেঁচায় পেঁচায় মনে করো সেকেন্ডারি স্ট্রাকচার, তার সাথে এবার অন্যান্য কিছু যুক্ত হয়, টারশিয়ারি স্ট্রাকচার, এবার তার সাথে দেখা যাচ্ছে আরো কয়েকটা তিনটা চারটা এরকম পেঁচানো জিনিস একসাথে যুক্ত হচ্ছে, এরকম ভাবে চারটে এক্সট্রা স্ট্রাকচার তৈরি হয়, হ্যাঁ, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটার্নারি। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটার্নারি, এভাবে বলতে চাচ্ছে যে প্রোটিনের গঠনগত প্রকারভেদ হচ্ছে চার ধরনের। সবচেয়ে ক্ষুদ্র সরল প্রোটিন আমরা জানছি যে সবচেয়ে ছোট প্রোটিনটার নাম কিন্তু প্রোটামিন, সবচেয়ে ছোট প্রোটিনটার নাম হচ্ছে প্রোটামিন। এবং প্রোটামিন থাকে কোথায় জানো, প্রোটামিন থাকে হচ্ছে তোমার যদি আসে স্যামন মাছের শুক্রাণুতে কোন প্রোটিন থাকে, ভেবে যদি কোশ্চেন হয় তাহলে ওইটা, ঠিক আছে। এখন এখানে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড কয়টা, 20টা। অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে, আমরা যে অ্যামাইনো অ্যাসিড কিছুক্ষণ আগে একটা পড়লাম যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, অ্যাকচুয়ালি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে। এখন কমপক্ষে 20 ধরনের উদ্ভিদ প্রোটিন মিলে, মনে রাখবা উদ্ভিদ প্রোটিন মিলে মোট 28 ধরনের প্রোটিন আছে, 28 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, উদ্ভিদ প্রোটিন মিলে মোট 28 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। এর মধ্যে 20টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরি করে, এর মধ্যে 20টা অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিন তৈরি করে, এই জন্য বলতেছি যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রোটিন তৈরি করে না কয়টা, বাকি 8টা, ঠিক আছে, কথাটা বোঝা গেল, বাকি 8টা হলো প্রোটিন তৈরি করে না। এই জন্য প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে যদি বলে তাহলে 20টা, আর নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টা। এখন ও 8টার মধ্যে কয়েকটা উদাহরণ এখানে দেয়া আছে, সেটা হচ্ছে এই যে অর্নিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন, ঠিক আছে, এইগুলো কথা। এখন এই যে 20টা অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, আমরা পড়লাম প্রোটিন তৈরি করার মধ্যে, এর মধ্যে 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিড, যেটা বড়দের জন্য 8টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে অত্যাবশ্যকীয়, কারণ এইগুলো তাদের দেহের মধ্যে তৈরি হয় না, ঠিক আছে। আর শিশুদের জন্য জিনিসটা হলো 10টা,
সেগুলো 10টাই এই অ্যামিনো অ্যাসিড তার দেহের মধ্যে তৈরি হয় না, খাবার দাবারের মাধ্যমে আর কি গ্রহণ করতে হয়। তাহলে তোমার যদি কোশ্চেন আসে যে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা, অনত্যাবশ্যকীয় আমরা কিন্তু এই 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে ভাগ করব। অর্থাৎ তোমার বয়স্কদের জন্য যদি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 8টা হয়, অনত্যাবশ্যকীয় হবে 12টা। বোঝা গেল কথাটা? আর এবং যদি শিশুদের ক্ষেত্রে যেহেতু 10টা হলো অত্যাবশ্যকীয়, তাহলে অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে থাকবে হলো 10টা। এভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। এরপরে কোশ্চেন আসতেছে যে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কোনটা। তাহলে অ্যারোমেটিক মানে আসলে এই যে মানে যেখানে বেনজিন বলাই থাকবে আর কি, ফিনাইল, ফিনাইল কথাটা মানে কিন্তু বেনজিন, ঠিক আছে? তাই এটা হচ্ছে মানে এখানে অ্যালানিন, ঠিক আছে? তাহলে অ্যালানিন, তারপরে ফিনাইল, ফিনাইল অ্যালানিন এভাবে মনে রাখবো, ফিনাইল অ্যালানিন এবং হচ্ছে জিনিসটা টাইরোসিন। ফিনাইল অ্যালানিন হবে, ফিনাইলের মাঝখানে আর কি এরকম ভাবে নাই, হবে হলো ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন, ফিটাই এভাবে মনে রাখতে পারি। নন পোলার অ্যামিনো অ্যাসিড কয়টা, এভাবে যে কোশ্চেন আছে 10টা, নন পোলার 10টা। আমরা শিখলাম যে শিশুদের জন্য অনত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কিন্তু 10টা ছিল, আবার এখানে আরেকটা জিনিস পড়লাম, নন পোলার অ্যামিনো অ্যাসিড হচ্ছে 10টা। এরপরে জিনিসটা দেখো, ইউরিয়া সংশ্লেষে বিশেষ ভূমিকা রাখে কোনটা, অর্নিথিন। তোমরা যদি 6 নম্বর অধ্যায় পড়ে থাকো, যেটা হচ্ছে বর্জ্য নিষ্কাশন যে অধ্যায় জুওলজিতে, ওইখানে কিন্তু এই অর্নিথিন চক্র এখানে আছে, যে আমাদের মূত্র যে প্রধান উপাদান ইউরিয়া, এটা তৈরি হয় এই অর্নিথিন চক্র নামক একটা বিশেষ চক্রের মাধ্যমে, অর্নিথিন চক্র। সেজন্য এখানে দিচ্ছে ইউরিয়া সংশ্লেষ করে। 70 থেকে 80% ইথানল দ্রবীভূত হয় প্রোলামিনে, 70 থেকে 80% ইথানল দ্রবীভূত হয় প্রোলামিনে। অলিগোপেপটাইড অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 4 থেকে 10টা। অলিগোপেপটাইডে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 4 থেকে 10টা, মনে রাখবে এটা, হ্যাঁ? অলিগোপেপটাইডে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 4 থেকে 10টা। যে প্রোটিনকে এনজাইম বা অ্যাসিড দিয়ে আদ্র বিশ্লেষণ করে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় তাকে বলতেছি সরল প্রোটিন। যদি কিছুক্ষণ আগে বললাম যে প্রোটিনকে আমরা কয়েক ভাগে ভাগ করতেছি, আমাদের সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন এবং উদ্ভূত প্রোটিন। তারপরে ভুট্টার জেইন, একটা প্রোলামিনের উদাহরণ, প্রোলামিন, হ্যাঁ? প্রোলামিন, ভুট্টার জেইন। প্রোলামিন মনে রাখবো শুধুমাত্র বীজে, কোশ্চেন যদি আসে এরকম যে শুধুমাত্র বীজে থাকে কোন প্রোটিন, শুধুমাত্র বীজে পাওয়া যায়, সেটা হচ্ছে প্রোলামিন, ঠিক আছে? এছাড়া দেখো প্রাণীদের যে হাড়, চুল, নখ, এগুলাতে কোন টিস্যুতে মানে প্রোটিন, কোন ধরনের প্রোটিন থাকবে, সেটা হলো স্কেলেরো প্রোটিন, এগুলাতে স্কেলেরো প্রোটিন থাকবে। ডিমের কুসুম এবং রক্তরসে থাকবে গ্লোবিউলিন। দেখো খেয়াল করে দেখো, এটা খুবই আসে, দ্যাট ইজ হচ্ছে ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম। ডিমের সাদা অংশে ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামক প্রোটিন, ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন নামক প্রোটিন, যেটা 10 থেকে 12%, 10 থেকে 12%। ডিমের সাদা অংশে থাকে অ্যালবুমিন, আর ডিমের গ্লোবিউলিন মানে ডিমের যে কুসুম, কুসুম হলো গোল, প্রোটিনের নামও হলো গ্লোবিউলিন, গ্লোবিউলিন প্রোটিন। গম ও রায়ের গিলিয়াডিন একটা প্রোলামিন, এই যে আমরা পড়লাম যে ভুট্টার জেইন এবং গম ও রায়ের গিলিয়াডিন, এটা একটা প্রোলামিন প্রোটিনের উদাহরণ। বার্লির হলো বিটা অ্যামাইলেস, বিটা অ্যামাইলেস অ্যালবুমিন প্রোটিনের উদাহরণ। আমরা কিছুক্ষণ আগে তোমাকে কিন্তু বললাম যে ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখো, আর ডিমের কুসুমে থাকে গ্লোবিউলিন। এছাড়া বার্লির হচ্ছে বিটা অ্যামাইলেস, এটা অ্যালবুমিন নামক প্রোটিন থাকে এখানে। শস্য দানায় কোনটি অধিক থাকে, সেটা বললাম হলো গ্লুটেলিন, শস্য দানায় গ্লুটেলিন। কিন্তু আমরা বললাম কি বীজে কোনটা থাকবে, বীজে শুধুমাত্র বীজে পাওয়া যায় কোনটা, সেটা হচ্ছে প্রোলামিন, ঠিক আছে? তাহলে শস্য দানায় কোনটি থাকে, সেটা হচ্ছে গ্লুটেলিন, কিন্তু শুধুমাত্র বীজে থাকবে, সেটা হচ্ছে গ্লুটেলিন। হাইড্রোলাইসিস শেষে প্রচুর প্রোলিন এবং অ্যামোনিয়া উৎপন্ন হয়, প্রচুর প্রোলিন এবং অ্যামোনিয়া উৎপন্ন করে কোন প্রোটিন, প্রোলামিন, কথাটা মনে রাখবো, ঠিক আছে? অ্যামোনিয়া আমরা জানি আমাদের মূত্রে যে অ্যামোনিয়া বা ইউরিয়া তৈরি করার যে প্রক্রিয়া, না আমরা যে প্রোটিন খাই না, এগুলো আমাদের দেহের মধ্যে কিন্তু ইউরিয়া তৈরি করে বর্জ্য পদার্থ হিসাবে, ওই সেই অ্যামোনিয়াটা থেকেই আর কি। তো এই অ্যামোনিয়াটা উৎপন্ন করে বেশি বেশি প্রোলামিন নামক প্রোটিন থেকে। সিমের বীজে কোনটা থাকে, লিগুমেলিন। আমরা এভাবে মনে রাখতে পারি, সিম কিন্তু আমরা পড়বো যে হচ্ছে নগ্নবীজে আবৃত বীজি যে অধ্যায়, ওখানে সিম হচ্ছে লিগিউমের উদাহরণ, সিম যে ফল ওটা লিগিউমের উদাহরণ, লিগিউম, তাই সেভাবে মনে থাকে যে লিগুমেলিন, লিগুমেলিন। আলু, আলুতে কি থাকবে, আলু কিন্তু টিউবার, আলু যে কাণ্ড সেটা হলো কি টিউবার, সো আলুতে থাকবে টিউবেরিন। স্যামন মাছের শুক্রাণুতে, এই যে কিছুক্ষণ আগে বললাম, স্যামন মাছের শুক্রাণুতে স্যালমিন নামক যে প্রোটিন থাকে, এটা একটা প্রোটামিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন এর উদাহরণ। স্যামন মাছের শুক্রাণুতে স্যালমিন নামক প্রোটিন থাকে, এটা হচ্ছে ওই যে প্রোটামিন জাতীয় প্রোটিনের উদাহরণ, সরল প্রোটিনের উদাহরণ। হিমোগ্লোবিন একটা কোয়াটারনারি প্রোটিন, আমি কিছুক্ষণ আগে বললাম যে ভাগ আছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি। হিমোগ্লোবিনে আসলে এই গ্লোবিন যে প্রোটিনটা, এখানে 4টে গ্লোবিন এভাবে যুক্ত হয়, যার সাথে আয়রন,
আয়রন, এভাবে 4টা আয়রন, এইভাবে 4টা আয়রনওয়ালা জিনিস, মানে 4টা গ্লোবিন মিলে একটা হিমোগ্লোবিন। তো আয়রন থাকে বলে তার নাম হিম, হিমের সাথে হিমোগ্লোবিন চলে আসছে। তো টেন্ডনের মূল উপাদান কোনটা? টেন্ডনের মূল উপাদান হচ্ছে কোলাজেন। টেন্ডনের মূল উপাদান কোলাজেন। এন্ডরফিন ব্যথানাশক প্রোটিন তৈরি করে, ব্যথানাশক। এটা কোথায় উৎপন্ন হয়? মস্তিষ্কে। তাহলে আমাদের মস্তিষ্কে একটা ব্যথানাশক উৎপন্ন হয়। তোমার যদি আসে যে বিভিন্নভাবে আসতে পারে যে নিচে কোনটি ব্যথানাশক, তখন এন্ডরফিন। দেন হচ্ছে এন্ডরফিন কোথায় উৎপন্ন হয়? মস্তিষ্কে। নিচের কোনটি প্রোটিন? সেখানেও এন্ডরফিন থাকতে পারে। ঘুম সৃষ্টিতে যেটা আমাদের বেশি আর কি, হ্যাঁ, যে ঘুম সৃষ্টিতে অবদান রাখে কোনটা? এস ফ্যাক্টর। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কোনটা? দেখো তো ডাল। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা, প্রথম শ্রেণীর প্রোটিন এবং দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেগুলো আমরা প্রাণীজ উৎস, প্রাণী থেকে পাচ্ছি, যেগুলা প্রাণীজ উৎস, যেগুলা প্রাণী থেকে পাই, যেগুলা এগুলো হচ্ছে মানে প্রথম শ্রেণীর প্রোটিন। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে ডাল, মানে উদ্ভিদ উৎস। সব ডাল বলে বিষয় না, উদ্ভিদ উৎস। উদ্ভিজ্জ উৎস যে প্রোটিনগুলো পায় সেগুলো হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এখন জীব কর্তৃক উৎপাদিত সকল প্রোটিনের সমষ্টি, মানে একটা জীব কর্তৃক উৎপাদিত সকল ধরনের প্রোটিনের সমষ্টিকে বলা হয় প্রোটিওম। এবারে কোশ্চেন আসতে যে যে কোষীয় মার্কার হিসেবে কাজ করে হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। মনে রাখবা, আমরা জানি যে ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু আমাদের এই যে নিউট্রোফিল বা সহজ কথা আমাদের দেহের মধ্যে শ্বেত রক্তকণিকা যেগুলো আছে এগুলো মেরে ফেলে। তো এগুলো মেরে ফেলার জন্য মনে করো তো একটা চিহ্ন করা লাগবে। মনে করো আমাদের দেহের মধ্যে একটা মানে তুমি মনে রাখবে আমাদের দেহের মধ্যে একটা আইডি কার্ড আছে, সহজ কথায় সেটা হলো একটা প্রোটিন, সেটার নাম হয় হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। আইডি কার্ড দেখে দেখে চিনে যে কাদেরকে আমি মারবো কাদেরকে মারবো না। এখন কোন কোষ আমাদের দেহের মধ্যে নর্মাল কোষগুলোতে এই হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স থাকবে, কিন্তু কোন কোষ যদি ভাইরাস আক্রান্ত হয় বা ব্যাকটেরিয়া আক্রান্ত হয় তখন এই হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স নষ্ট হয়ে যাবে এবং ভাইরাস ব্যাকটেরিয়া তো থাকবেই না, তখন ওই নষ্ট কোষটা অথবা ভাইরাস ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলবে। এই জন্য বলছে যে কোষীয় মার্কার হিসেবে কাজ করবে হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। নিচে কোনটি চলনশীল প্রোটিন? অ্যাক্টিন। অ্যাক্টিন অ্যাক্টিন হচ্ছে চলনশীল। দর্শনে সাহায্য করে রডপসিন। মনে করো আমাদের চোখে আমরা যে সাদা কালো যে ভিশন, নাইট ভিশন, এটার জন্য কিন্তু রডপসিন নামক প্রোটিন, যেটা ভিটামিন এ থেকে তৈরি। ভিটামিন এ তে থাকে বিটা ক্যারোটিন, এই বিটা ক্যারোটিনটা রডপসিন নামক প্রোটিন তৈরি করে। আমাদের চোখের মধ্যে রড কোষ থাকে রডপসিন নামক প্রোটিন তৈরিতে, যেটা আমাদের সাদা কালো দর্শনে সাহায্য করে। জীবনের কর্মঘোড়া বা ওয়ার্ক হাউস অণু বলা হয় কোনটাকে? প্রোটিন। কারণ সবকিছুই কিন্তু প্রোটিন। আমাদের দেহের মধ্যে হরমোন, এনজাইম, দেখো আমাদের দেহের সবকিছুই বেশিরভাগই কিন্তু প্রোটিন, প্রোটিনজাত সব। হ্যাঁ, কোলেস্ট্রল উৎপন্ন হয় কোথা থেকে? ভিটামিন ডি থেকে। কোলেস্ট্রল থেকে উৎপন্ন হয় কোনটা? ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু কোলেস্ট্রল থেকে উৎপন্ন হয়, মনে রাখবো। ঠিক আছে, ভিটামিন ডি টা কোলেস্ট্রল থেকে উৎপন্ন হয় এবং আমাদের সূর্যের আলো ইউভি রশ্মি, এটাই ভিটামিন ডি তৈরিতে হেল্প করে। ঠিক আছে, আমাদের চামড়ার নিচ থেকে তৈরি হওয়া শুরু হয় ফার্স্টে। দেহের জন্য ভালো কোলেস্ট্রল কোনটা? এইচডিএল। মানে স্ত্রী দেহে এই এইচডিএলটা বেশি বেশি থাকে, পুরুষের এইটা এইচডিএল কম থাকে, পুরুষের বেশি বেশি এলডিএল থাকে, যেটা খারাপ। এইচডিএল মানে হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর এলডিএল মানে লো ডেনসিটি লিপোপ্রোটিন। ঠিক আছে, এটা উদ্ভিদের বর্ণ সৃষ্টি করে কোনটা? লিপিড। উদ্ভিদের বর্ণ সৃষ্টি করে লিপিড। স্টেরয়েড বা টারপিনস বা রাবার, এগুলো কি? এগুলো হলো জাতক লিপিড, মানে লিপিড মানে চর্বি জাতীয় পদার্থ। এখন চলে আসে এখানে যে রক্তে যার পরিমাণ বেড়ে গেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে। ওই যে শিখলাম, কে বলি যে ব্লক সৃষ্টি হতে পারে। ব্যাড কোলেস্ট্রল কোনটা? এলডিএল। তাহলে এটা পরিমাণে বেড়ে গেলে কিন্তু আমাদের ব্লক হইতে পারে। হ্যাঁ, অ্যাথেরোস্ক্লেরোসিস এটা হলো আর্টারি, মানে আমাদের ধমনীতে এভাবে ব্লক তৈরি হয়, ব্লকে সাহায্য করে। এখন গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড, ফসফেটের সমন্বয়ে লিপিডকে কি বলা হয়? ফসফোলিপিড। ওই যে ফসফেট যুক্ত লিপিডকে কি বলবো? ফসফোলিপিড। লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন এগুলো ফসফোলিপিডের উদাহরণ। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রায় আসে যে দেখো অলরেডি মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে অলরেডি। নিচের কোনটি ফসফোলিপিডের উদাহরণ? হ্যাঁ, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? মনে রাখবা ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি, এইটা হলো পানিতে দ্রবণীয়। আর বাকি এ ডি ই কে যেগুলো আছে ওইগুলো পানিতে অদ্রবণীয় প্রোটিন। উদ্ভিদের সুবাস সৃষ্টি করে কোনটা? টারপিনয়েড। উদ্ভিদের সুবাস সৃষ্টি করে টারপিনয়েড, এটা এক ধরনের লিপিড। ঠিক আছে, টারপিন বলে অনেক সময় শুনবা তোমরা, টারপিনয়েড, এটা হচ্ছে উদ্ভিদের সুবাস সৃষ্টি করে। লিপিড পানির চেয়ে কিন্তু হালকা, এটা আমরা জানি। আয়ন বাহক হিসেবে কাজ করে কোনটা? ফসফোলিপিড। তোমরা যখন যে উদ্ভিদ শারীরতত্ত্ব যে অধ্যায় আছে ওখানে শিখছো কিন্তু ফসফোলিপিড বাহক হিসেবে কাজ করে, এখানে বিভিন্ন আয়নগুলো পরিবহন করতে সাহায্য করে। ঠিক আছে, যেমন উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায় আছে যে সাইটোক্রোম মতবাদ, হ্যাঁ, তারপর হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এগুলো অনেক ধরনের কথাবার্তা আছে। সেখানে আমরা দেখছি যে ফসফোলিপিডটা আয়ন বাহক হিসেবে কাজ করে।
সালোক সংশ্লেষণে ভূমিকা পালন করবে গ্লাইকোলিপিড, সালোক সংশ্লেষণে ভূমিকা পালন করে। শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত লিপোপ্রোটিন, আমরা এটা মনে রাখবো, শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথেও জড়িত লিপোপ্রোটিন। আসলে দেন হচ্ছে ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এবং সালফোলিপিড, লিপোপ্রোটিন, এগুলো সবই হলো কি যৌগিক লিপিড। ওই যে একই কথা, ফসফেট যুক্ত লিপিড তার মানে কি ফসফোলিপিড, গ্লুকোজ যুক্ত লিপিড মানে কি গ্লাইকোলিপিড, সালফেট যুক্ত লিপিড মানে কি সালফোলিপিড, লিপিডের সাথে প্রোটিন তার মানে কি লিপোপ্রোটিন। তাহলে সবগুলো কিন্তু একটা মিক্সড, এই জন্য সবগুলোর নামে যৌগিক লিপিড আছে। আর স্নেহ দ্রব্য আর সরল লিপিড কিন্তু আসলে আমাদের দেহের মধ্যে আছে স্নেহ, এবং সাথে সাথে হচ্ছে আমরা স্নেহ এবং মোম, এটা হলো আমাদের সরল লিপিড। এবং স্নেহ এবং মোম যেটা, এটা স্নেহের মধ্যে বা এর মধ্যে কি আছে, এর মধ্যে কিন্তু তেল আর চর্বি দুই ধরনের আছে, ট্রাইগ্লিসারাইড, এবং স্নেহ দ্রব্যের আর একটা নাম হলো ট্রাইগ্লিসারাইড বা নিউট্রাল লিপিডও বলা হয় এটাকে। এখন আমরা তোমাকে বললাম যে স্নেহ দ্রব্য বা এর মধ্যে তেল আর চর্বি আছে, তার মানে কোনটা তেল আর কোনটা চর্বি আমরা বুঝবো কেমনে? খেয়াল করে দেখো, বলতেছে সাধারণ তাপমাত্রায় অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতেছে, এই তাপমাত্রায় যেগুলো কঠিন কঠিন অবস্থায় থাকে সেগুলো হচ্ছে চর্বি, আর যেগুলো তরল অবস্থায় থাকবে সেগুলো হচ্ছে তেল। এখন তুমি বলো তো যে তাহলে নারকেলের তেল আমরা বলি, নারকেল কিন্তু দেখবা যে একটু ঠান্ডার মধ্যে কি হয়, জমে যায়, তাই না, কঠিন। তাহলে জিনিসটা যেটা বললাম যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু নারকেলের তেল যে জমে যাচ্ছে, তাহলে ওইটা কিন্তু কি, ওইটা কিন্তু একটা চর্বি, নারকেলের তেল একটা চর্বি, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদের যত ভোজ্য তেল যেগুলো আছে, যেগুলো জমে না, আসলে সয়াবিন তেল, সরিষার তেল, ভোজ্য তেল, এগুলো আসলে ওইগুলো তেল, যেগুলো জমে যায় দ্যাট ইজ পাম অয়েল, নারকেলের তেল, হ্যাঁ, এমনি চর্বি তো আছেই, এগুলো সবগুলো চর্বি। তারপর বলতেছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটা, সেটা হলো ফসফোলিপিড, আমরা জানি ফসফোলিপিড। দেন হচ্ছে সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, টনোপ্লাস্ট, অঙ্গাণুতে থাকে কোনটি থাকে, ফসফোলিপিড, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সেল মেমব্রেন আমরা পড়ছি কোষ ঝিল্লিতে ফ্লুইড মোজাইক মডেল, ওখানে পড়ছি কিন্তু যে ফসফোলিপিডের বাইলেয়ার থাকে। মাইটোকন্ড্রিয়াতেও তাই থাকে। টনোপ্লাস্ট, টনোপ্লাস্ট হচ্ছে কোষ গহ্বরের আবরণীর নাম, এটা কোষের মধ্যে কোষ গহ্বর থাকে, উদ্ভিদ কোষের মধ্যে বড় কোষ গহ্বর থাকে, কোষ গহ্বরের আবরণীর নাম হলো টনোপ্লাস্ট। তারপরে বলতেছে যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণ করলে যে লিপিড পাওয়া যায়, তাহলে উদ্ভূত লিপিড বলা হয়। উদ্ভূত লিপিডের মধ্যে আমরা তো 3 প্রকার, লিপিডের মধ্যেও কিন্তু 3 প্রকার আছে, সরল লিপিড, ঠিক আছে, যৌগিক লিপিড কোনগুলো চেনাই ফেললাম। আর উদ্ভূত লিপিডের মধ্যে আছে হচ্ছে ওই যে কোলেস্ট্রল যেটা বললাম, অর্থাৎ স্টেরয়েড, তারপরে টারপিনস, রাবার, এগুলো সব উদ্ভূত প্রোটিন, উদ্ভূত লিপিড, ঠিক আছে, এগুলো সব হলো উদ্ভূত লিপিড। এইগুলা মনে রাখতে হবে আইসোপ্রিন, আইসোপ্রিন এককের পলিমার, ঠিক আছে, আইসোপ্রিন এককের পলিমার বলতে দ্যাট ইজ হচ্ছে C5H8, C5H8, এরকম ভাবে বেনজিন বলয়ের মতো একটা মানে একটা মূলক আমরা চিন্তা করতেছি, সেটা আইসোপ্রিন C5H8, এর হলো একক। টার্পিনয়েড 3 প্রকার, টার্পিনয়েড কয় ধরনের, তিন প্রকার। দেন হচ্ছে যে সকল স্টেরয়েডের হাইড্রক্সিল গ্রুপ থাকে তাকে বলতে স্টেরল, ওই যে বললাম স্টেরয়েড, কোলেস্টেরল, এইভাবে বলতেছি যেগুলো, অর্থাৎ যেগুলোতে হাইড্রক্সিল গ্রুপটা আছে, ঠিক আছে। দেন রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে করোনারি থ্রম্বোসিস হয়, এটাই তো বললাম যে রক্তে যদি এলডিএল এর পরিমাণ, লো ডেনসিটি লিপোপ্রোটিন, অর্থাৎ এই কোলেস্ট্রল একটা, কোলেস্ট্রল দুই ধরনের, লো ডেনসিটি লিপোপ্রোটিন আর হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা যদি বেশি বেশি তৈরি হয় তাহলে করোনারি থ্রম্বোসিস মানে ব্লক সৃষ্টি হবে। তো মাইটোকন্ড্রিয়াতে বলতে চাচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে জড়িত হলো লিপোপ্রোটিন, মনে রাখবা। এবং শক্তি উৎপাদন, আমার কিছুক্ষণ আগে বললাম যে শক্তি উৎপাদনে সাহায্য করে কোনটা, লিপোপ্রোটিন। উদ্ভিদের ফল বীজে খাদ্যরূপে জমা থাকে হলো ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। এবং মানুষের রক্তের গ্রুপিং সৃষ্টির জন্য যে লিপিড দায়ী সেটা হচ্ছে গ্লাইকোলিপিড, রক্তের গ্রুপিং এর জন্য কোনটা দরকার, গ্লাইকোলিপিড। লিপিডের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই, লিপিডের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। গঠন প্রকৃতি অনুসারে লিপিড হলো 3 প্রকার, এই যে বললাম কেবলই, ঠিক আছে, গঠন প্রকৃতি অনুসারে 3 প্রকার, যে সরল লিপিড, যৌগিক লিপিড আর উদ্ভূত লিপিড। উৎসেচক বা এনজাইমের প্রধান উপাদান প্রোটিন, আমরা জানি যে দেহের মধ্যে বিশেষ ধরনের কিছু প্রোটিন আছে যেগুলো বিভিন্ন বিক্রিয়ায়, রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে বা কমায় ফেলে, গতিটাকে কমায় ফেলে, এইগুলো হলো এই যে বিশেষ ধরনের প্রোটিন, এগুলোকে এনজাইম বলা হয়। এরপরে আসতেছে জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইউরোবাইলেস, জমাট রক্ত গলাতে ইউরোবাইলেস। মস্তিষ্কের, তা মনে রাখতে হবে, মস্তিষ্কে মনে করে স্ট্রোক হয়েছে, তাহলে তো ওখানে মস্তিষ্কে অনেকগুলো রক্তনলী ছিঁড়ে গেছে, ওই মস্তিষ্কে জমাট রক্ত গলাতে কি করবে, জমাট রক্ত গলাতে ব্যবহৃত হয় ইউরোবাইলেস, ঠিক আছে। অর্থাৎ হার্ট অ্যাটাক যদি হয় সেখানেও কিন্তু রক্তনলী ছিঁড়ে যায়, সেখানেও রক্ত জমাট বাঁধে, এগুলোতে আমরা ব্যবহার করি তখন হার্টের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস, স্ট্রেপ্টোকাইনেস, ঠিক আছে, স্ট্রেপ্টোকাইনেস। আর
মস্তিষ্কে যদি জমাট রক্ত সেটা হলো ইউরোবাইলেস। অনেক ভিটামিনের কার্যকর রূপ সেটা হচ্ছে মানে ভিটামিন, সেই ভিটামিনের কার্যকর রূপ হলো ভিটামিন এক ধরনের কোএনজাইম হিসেবে কাজ করে। ঠিক আছে? কোএনজাইম কি জিনিস আসলে? মনে করো এই একটা একটা এনজাইমের এনজাইমগুলো তো প্রোটিন আমরা বলেছি। তো এনজাইমগুলো একটা মানে কনজুগেটেড প্রোটিন, মানে প্রোটিনের সাথে অন্য কিছু একটা যুক্ত আছে মনে করো। মনে করো এটা এই অংশ, ঠিক আছে? মনে করো হচ্ছে এইটুকু প্রোটিন আর এইটুকুর সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত আছে। প্রোটিন যে অংশ সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপো এনজাইম, তাকে বলা হয় অ্যাপো এনজাইম। আর অপ্রোটিন অংশটার নাম হলো প্রস্থেটিক গ্রুপ। অপ্রোটিন অংশটার নাম হলো প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে? আবার ভালো করে খেয়াল করে দেখো, আমরা যেটা বলতেছি এনজাইমের দুটো অংশ আছে, মানে এনজাইম একটা কনজুগেটেড প্রোটিন, সো এনজাইমের দুটো অংশ আছে, প্রোটিন অংশ আর অপ্রোটিন অংশ। প্রোটিন অংশের নাম হলো অ্যাপো এনজাইম, অ্যাপো এনজাইম। আর অপ্রোটিন অংশের নাম হলো প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ দুই ধরনের হতে পারে, যদি এটা মেটাল হয়, মেটাল প্রস্থেটিক গ্রুপ যদি মেটাল হয় মানে কোনো একটা পদার্থ হয়, তাহলে সেটাকে বলবো কোফ্যাক্টর। আর যদি প্রস্থেটিক গ্রুপটা কোনো জৈব রাসায়নিক পদার্থ হয়, জৈব যৌগ হয়, তাকে বলবো কোএনজাইম। ঠিক আছে? এই কথাটা একটু মনে রাখবো। তাহলে এটা গেল, জৈব যৌগ হলে কোএনজাইম বলবো, এবং তারপর হচ্ছে মেটাল হলে সেটাকে বলবো হচ্ছে কোফ্যাক্টর। দেন চলে আসি এখানে, এরপরে হচ্ছে দই ও পনির তৈরিতে ব্যবহার করা হয় কোনটা? লাইপেজ। দই ও পনির তৈরিতে লাইপেজ এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এনজাইম সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে, ঠিক আছে, 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস বা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এই তাপমাত্রা এখানে ভালো কাজ করে, তাহলে নিষ্ক্রিয় হয়ে পড়বে একেবারে টোটালি, সেটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে। এবং অপটিমাম পিএইচ, অবশ্যই এনজাইমগুলো সুনির্দিষ্ট পিএইচ এবং হচ্ছে সুনির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। ঠিক আছে? অক্সিডো রিডাকটেজ এনজাইমের উদাহরণ, খেয়াল করে দেখো, এভাবে কোশ্চেন আসতে পারে। অক্সিডো রিডাকটেজ মানে কি? অক্সিডেশন রিডাকশন অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় কোন এনজাইমগুলো ভূমিকা রাখে? সেটা হলো ডিহাইড্রোজিনেজ। আমরা দেখো হাইড্রোজেন বের করে দেওয়া মানে কিন্তু মানে জারণ, মনে আছে কিনা? অক্সিজেনের সংযোগ জারণ, আর হাইড্রোজেন বের করে দেওয়া হলো জারণ। এই ডিহাইড্রোজিনেজ, এভাবে অক্সিডেজ, ফসফোগ্লিসারলডিহাইড, এভাবে যে নামগুলো লেখা আছে এগুলো আমরা জানতে, এগুলো হলো অক্সিডো রিডাকটেজ এনজাইমের উদাহরণ। হাইড্রোলাইটিক এনজাইমের উদাহরণ হলো ফসফাটেজ। হাইড্রোলাইটিক এনজাইম মানে পানি বের করে ফেলবে, ফসফাটেজ। খেয়াল করে দেখো, গ্লুকোজ সাথে একটা এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট যদি যুক্ত হয় তাহলে একটা ফসফেট উন্মুক্ত হয়, একটা ফসফেট বের হয়। সেই ফসফেট গ্লুকোজের 6 নম্বর কার্বনে যে বসছে, এটার নাম হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট। এবং এখানে এনজাইম হবে কি? ফসফোরাইলেজ, ফসফোরাইলেজ এনজাইম, ফসফোরাইলেজ। এই যে বলতেছে যে এনজাইমের হার কত বেশি, এটাই মনে রাখবো। 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস লেখা ছিল, তো এখানে তোমার যেটা লেখা আছে এটা 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসও পড়বো। তারপরে বলতেছে এনজাইমের কার্যক্ষমতা বাড়ায় কোনটা? এনজাইমের কার্যক্ষমতা বাড়ায় মনে রাখবো কনিমামা বাড়ায়। কি বললাম? কনিমামা। কনিমামা মানে কনি, দেখো মামা, তো কনিমামা বাড়ায় এনজাইমের কার্যক্ষমতা, এভাবে মনে রাখতে পারে। কনিমামা বাড়ায়। বীজে সঞ্চিত প্রোটিন অঙ্কুরোদ্গমের সময় ভেঙে যায় কোনটা? প্রোটিয়েজ এনজাইমের সহায়তায়। বীজে সঞ্চিত যে প্রোটিন সেটা অঙ্কুরোদ্গমের সময় ভেঙে যাচ্ছে কোন এনজাইমের কার্যকারিতায়? প্রোটিয়েজ এনজাইমের কারণে। দেন হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে হাইড্রোজেন পানি এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। মনে রাখবা কোষের মধ্যে মাঝে মাঝে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হতে পারে, যেটা বিষ। তো এটা বিক্রিয়া করে আসলে পানি এবং অক্সিজেন উৎপন্ন হবে, যেটা হচ্ছে ক্যাটালেজ এনজাইমের সহায়তায় হয়, ক্যাটালেজ এনজাইমের সহায়তায়। ট্রিপসিন এনজাইম চোখের ছানির অস্ত্রোপচারে ব্যবহার করা হয়, তাহলে চোখের ছানি অস্ত্রোপচারে ব্যবহার করা হয় ট্রিপসিন। কে ব্যবহার করছেন? ডাক্তার জোসেফ স্পিনা, ডাক্তার জোসেফ স্পিনা। ক্লিনিক্যাল বিশ্লেষণে ব্যবহার করা হয় হলো ইউরিয়েজ এনজাইম। ক্লিনিক্যাল বিশ্লেষণে ইউরিয়েজ এনজাইম ডায়াবেটিস রোগীর শর্করার পরিমাণ নির্ণয়ে কোনটা ভূমিকা রাখে? গ্লুকোজ অক্সিডেজ, গ্লুকোজ অক্সিডেজ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকাতে ব্যবহার করা হয় প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে। ট্যানারিতে চামড়াকে লোম মুক্ত করার জন্য ব্যবহার করা হয় প্রোটিওলাইটিক এনজাইম। দেখো এখানে প্রস্থেটিক গ্রুপ, ওই যে বললাম মানে এনজাইমের মধ্যে যেটা হচ্ছে মানে অপ্রোটিন অংশ, এবং তার মধ্যে সেটা যদি মেটাল হয় তাকে বলতেছে হলো, সেটাকে বলা হয় কোফ্যাক্টর। প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, এখানে ব্যবহার করতেছিল অ্যামাইলেজ। এনজাইমের ক্রিয়ায় তালাচাবি মতবাদ প্রদান করেন কি? সেটা হলো ইমিল ফিশার। ইমিল ফিশার তালাচাবি মতবাদ, নির্দিষ্ট প্রোটিনের জন্য নির্দিষ্ট এনজাইম। এনজাইমের প্রকৃতি কেমন? কলয়েড, মানে যেটা তাপ দিলে জমাট বাঁধে আর কি।
অক্সিডেশন বিক্রিয়ার প্রভাব সৃষ্টিকারী এনজাইমের নাম কি? অক্সিডেজ। যে এনজাইম একটি প্রোটিন এবং একটি নন প্রোটিন অংশ দিয়ে গঠিত তাকে বলতেছি সংযুক্ত এনজাইম। ওই যেটা বললাম আর কি, এনজাইমগুলো কিন্তু একটা কনজুগেটেড প্রোটিন, প্রোটিনের সাথে একটা অপ্রোটিন অংশ যুক্ত থাকে। তাহলে অপ্রোটিন অংশটা যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তার নাম হলো কোএনজাইম, আর যদি মানে অপ্রোটিন অংশটা যদি ধাতব পদার্থ বা মেটাল হয়, আমি বললাম কিছুক্ষণ আগে বলে ফেলছি, সেটা হলো কোফ্যাক্টর। পনির তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? রেনিন। পনির তৈরিতে রেনিন, ঠিক আছে। আর গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য গ্লুকোজ ভাঙতে গেলে লাগবে হলো জাইমেস। ইস্ট আমরা ব্যবহার করতাম, ইস্টে হ্যাঁ, ইস্টে হলো কিন্তু জাইমেজ এনজাইম থাকে ইস্ট, ঠিক আছে। ইস্টে জাইমেজ এনজাইম থাকে। আচ্ছা, তারপরে আমরা এই পর্যায়ে হচ্ছে বিভিন্ন এক্সট্রা রাইটার ইনফরমেশনগুলো জানবো। তো ইনফরমেশনগুলোর মধ্যে ফার্স্টে আছে আলিম স্যারের বই থেকে এক্সট্রা কিছু কিছু কথা। যেমন 5 কার্বন বিশিষ্ট যদি মনোস্যাকারাইড যেমন বলে, 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, সেটা হলো একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে অ্যারাবিনোস। অ্যারাবিনোস 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কিন্তু নর্মালি কিন্তু আমরা জানি হলো রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, ঠিক আছে, যেগুলো দিয়ে রাইবোজ মানে আরএনএ, আরএনএ বানায় যেটা দিয়ে, হ্যাঁ, আর ডিঅক্সিরাইবোজ দিয়ে যেটা ডিএনএ বানানো হয়। এখানে আরো একটা কথা বলছে যে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, আরো একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে অ্যারাবিনোস। তারপর উদ্ভিদ জগতে বিভিন্ন তন্তু গঠিত হয় সেলুলোজ দিয়ে। তারপরে স্যাকারিন এবং হেপারিন, এই যে স্যাকারিন এটা কিন্তু একটা শর্করা, আমরা জানি মিষ্টতা, হ্যাঁ, 500 গুণ মিষ্টি নর্মালি এই স্যাকারিন। হ্যাঁ, এবং হেপারিন আমরা জানি বেসোফিল থেকে খরিত হয়। এটা কিন্তু হচ্ছে কি, এটা হচ্ছে শর্করা। হ্যাঁ, হেপারিন যেটা আমাদের দেহের মধ্যে, এই হেপারিন থাকার ফলে আমাদের দেহের মধ্যে কিন্তু রক্ত জমাট বাঁধে না। এছাড়া আছে ডায়াবেটিসের ওষুধ বা এন্ডোস্কোপি করার কাজে কিন্তু এল গ্লুকোজ ব্যবহার করা হয়। এখানে খুবই গুরুত্বপূর্ণ, এভাবে চলে আসতে পারে যে ডায়াবেটিসের ওষুধ এবং এন্ডোস্কোপি করার কাজে কোনটি ব্যবহার করা হয়, তাহলে এল গ্লুকোজ। বিট, গাজর এবং ফুলের নেকটারের কোনটি পরিমাণ বেশি থাকে? সেটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ কিন্তু নর্মালি আমাদের যে চিনি আমরা যেগুলো খাই সেই চিনিগুলো, হ্যাঁ। তারপরে ড্রিলিং ফ্লুইডের সান্দ্রতা বাড়ানো হয় স্টার্চ দিয়ে। বলছে ড্রিলিং ফ্লুইডের সান্দ্রতা বাড়ানো হয় স্টার্চ দিয়ে। স্থূলতা, দ্যাট ইজ হচ্ছে স্থূলতা, ডায়াবেটিস টাইপ 2, হ্যাঁ, হৃদরোগ এবং ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে উচ্চ ফ্রুক্টোজযুক্ত খাবার। আমরা যদি উচ্চ ফ্রুক্টোজযুক্ত খাবার, তাহলে কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। এক্ষেত্রেও কিন্তু টাইপ 2 ডায়াবেটিস, স্থূলতা, শুধুমাত্র মনে রাখবে না যে চর্বি খাইলেই কিন্তু যে মানে তোমার হচ্ছে স্থূলতা হবে, বিষয়টা এমন না, হ্যাঁ। দ্যাট ইজ হচ্ছে স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস, দেন হচ্ছে হৃদরোগ, ক্যান্সারের প্রধান কারণ হতে পারে কিন্তু উচ্চ ফ্রুক্টোজযুক্ত খাবার। তারপর বলছে টেট্রাস্যাকারাইডের রাসায়নিক সংকেত, এটা আসলে 3টা গ্লুকোজ। আমরা যদি একসাথে 3টা বলছি, টেট্রাস্যাকারাইড তো বলতেছে হচ্ছে 4টা গ্লুকোজ, ঠিক আছে। তাহলে 4 6 24, খেয়াল করে দেখো। এখন তোমার নর্মালি কথা হলো, নর্মালি হচ্ছে আমাদের যদি গ্লুকোজের যেটা আমরা জানি C6H12O6, ঠিক আছে, C6H12O6, এটা যদি হয় তাহলে এটার সাথে দেখো পানি, এবার 4টা গ্লুকোজ স্যাকারাইড যদি যুক্ত হয় একসাথে, ঠিক আছে, তাহলে 4 6 24 কার্বন, ঠিক আছে, কিন্তু পানি বের হয়ে যাবে যে, দ্যাট ইজ হচ্ছে 4 12 48 হওয়ার কথা, কিন্তু আমাদের এখানে পানি বের হয়ে যাবে 3টা, ঠিক আছে। তাহলে 48 হওয়ার কথা, পানি বের হয়ে যাবে 3টা, তাহলে হচ্ছে 6টা মনে করো হাইড্রোজেন কম থাকবে, এই জন্য সেটাই আছে কিন্তু, ঠিক আছে। একইভাবে অক্সিজেনের হিসাব 4 4 24টা হওয়ার কথা, তাহলে 3টা পানি বের হয়ে যাবে, তো এই জন্য হলো O21। এটা এমনি হিসাব করা যায়, ঠিক আছে, এভাবে হিসাব করা যায় কিন্তু, যে টেট্রাস্যাকারাইড মানে এভাবে 4টা শর্করা, তাহলে এখানে মাঝখানের বন্ধনী হচ্ছে কয়টা? 3টা, তাহলে 3টা হলো পানি বের হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে যেগুলো আছে C6H12O6 এর সাথে 4 গুণ করব এবং 3টা পানি বের হয়ে গেলে কয়টা হাইড্রোজেন এবং কয়টা অক্সিজেন বাদ হয়ে যায় সেটা হিসাব করলে হবে। তারপর বলছে মানুষের যকৃতে গ্লাইকোজেন থাকে হচ্ছে 100 থেকে 120 গ্রাম। হেরিং মাছের শুক্রাণুতে পাওয়া যায় হলো ক্লুপেইন। আমরা কিন্তু পড়ছি যে স্যামন মাছের শুক্রাণুতে স্যালমিন নামক প্রোটিন থাকে, এটা এক ধরনের প্রোটামিন, সবচেয়ে ক্ষুদ্র যে প্রোটিন তার উদাহরণ প্রোটামিন। এবং এখানে আছে হেরিং মাছের শুক্রাণুতে ক্লুপেইন নামক একটা মানে গ্লুপেইন পাওয়া যায়, একটা প্রোটিন পাওয়া যায়। দেন হচ্ছে কমলা লেবুর পোমেলিন, সরল প্রোটিন, এটা একটা মানে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। আমরা কিন্তু এর আগে পড়ছি গ্লোবিউলিন প্রোটিন, অর্থাৎ গোলাকার এই প্রোটিনগুলো উদাহরণ কিন্তু ইনসুলিন সহ মায়োগ্লোবিলিন, হ্যাঁ, হিমোগ্লোবিন গুলো কথা আছে। আর কমলা লেবুর পোমেলিনেও কিন্তু গ্লোবিউলিন নামক প্রোটিন থাকে। জিঙ্ক সমৃদ্ধ হরমোন কোনটা? ইনসুলিন। জিঙ্ক সমৃদ্ধ হরমোন হলো ইনসুলিন। ইম্পর্টেন্ট একটা কথা। দেন কেবল প্রাণী জগতে পাওয়া যায় যে প্রোটিন, সেটার নাম হলো স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন কিন্তু শুধুমাত্র প্রাণী জগতে পাওয়া যাচ্ছে। দেন মুরগির ডিম ও মাছে প্রচুর পরিমাণে থাকে লেসিথিন নামক একটা ফসফোলিপিড, এটা কিন্তু ফসফোলিপিড। প্রাণীদেহের প্রধান স্টেরল মানে কোলেস্টেরল, ঠিক আছে, ওই যে আমরা পড়লাম যে উদ্ভূত যে
লিপিড তার মধ্যে ছিল। দেন হচ্ছে গ্লিসারল বিহীন লিপিড, সেটা হলো স্টেরল। গ্লিসারল বিহীন মানে গ্লিসারল মানে গ্লিসারিন, হ্যাঁ অ্যালকোহল, যেটা এটা থাকবে না এখানে। তো আমরা জানি যে স্টেরলের ভিতরে আইসোপ্রিন একক থাকে, কিছুক্ষণ আগে আমরা শিখছি যে আইসোপ্রিন একক থাকে। অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড একটা দিয়েছে হেমসিড তৈল। অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিড আসলে ওমেগা 3 ওমেগা 6 এরকম আছে, বা যেগুলোতে আছে সহজ কথায়, মানে আমাদের দেহের মধ্যে তৈরি হয় না এই ফ্যাটি অ্যাসিডগুলো, দ্যাট ইজ হলো লিনোলিক, লিনোলিক, লিনোলেনিক, ওলিক, মানে আছে, ঠিক আছে। লিনোলিক, হ্যাঁ লিনোলেনিক, ওলিক, ঠিক আছে ওলিক। এই অ্যাসিডগুলো হচ্ছে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, আমাদের দেহের মধ্যে এটা তৈরি হয় না। রক্তে কপার পরিবহনকারী এনজাইম সেটা হচ্ছে কি সেরোপ্লাজমিন। তাহলে কপার, সেরোপ্লাজমিনের মধ্যে এটা একটা বিশেষ ধরনের মানে যুগ্ম প্রোটিন কিন্তু, হ্যাঁ মানে কপার যুক্ত, যেখানে মেটালো প্রোটিন বলতে পারি আমরা, যেহেতু মেটাল, কপার একটা মেটাল, মেটাল যুক্ত আছে, তাহলে রক্তে কিন্তু কপার পরিবহন করে এটা। দেন হচ্ছে প্রথম আবিষ্কৃত এনজাইম কোনটা, অ্যামাইলেজ। দেন হচ্ছে কোষের মধ্যে কাজ করে পাইরুভিক অ্যাসিড কাইনেস, কোষের মধ্যে কাজ করে পাইরুভিক অ্যাসিড কাইনেস। অক্সিডো রিডাকটেজ বিক্রিয়ায় এনজাইমের উদাহরণ হচ্ছে ক্যাটালেজ। অক্সিডো রিডাকটেজ, দেখো অক্সিডো রিডাকটেজ মানে জারণ বিজারণ হবে, এবং ক্যাটালেজে কিন্তু আমরা জানি যে ক্যাটালেজটা এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, আমাদের কোষের মধ্যে যদি বিভিন্ন বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইডের মতো বিষ তৈরি হয়, এটা ক্যাটালেজ এনজাইমের সহায়তায় এটা জারণ বিজারণের মাধ্যমে জারিত হয়ে দেখবে পানি এবং অক্সিজেন তৈরি করে, ঠিক আছে, ক্যাটালেজ এনজাইমের সহায়তায়। দেন জীবনের প্রতিনিধি বা এজেন্টস অফ লাইফ বলা হয় সেটা হলো এনজাইমকে। এখন চলে আসি দেন হচ্ছে আজিবুল স্যারের বইয়ের থেকে, জীবমণ্ডলে সর্বাধিক পরিমাণে পাওয়া যায় হলো সেলুলোজ, উদ্ভিদের ভার পরিবহন করে সেলুলোজ, জিনের রেগুলেশনে ভূমিকা রাখে হলো স্টোন, সরিষা বীজে অঙ্কুরোদ্গমকালে খাদ্য হিসাবে ব্যবহৃত হয় হলো লিপিড, ফার্মেন্টেশন ঘটে জাইমেজ এনজাইমের প্রভাবে, হ্যাঁ ইস্টে জামাই থাকে, আমরা বলতাম ইস্টে জামাই থাকে, মানে ইস্টে একটা ছত্রাক, এখানে জাইমেজ এনজাইম, হ্যাঁ ইনভার্টেজ এনজাইম এবং মাল্টেজ এনজাইম এগুলো থাকে, জামাই থাকে এরভাবে বলতাম। দেন হচ্ছে ফাইভ জাইলুলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 5 ফসফেট বানাইছি, তাহলে এখানে একটা এনজাইম আছে, কোন এনজাইম, এটা হলো এপিমারেজ এনজাইমের সাথে। জাইলুলোজও 5 কার্বন, রাইবোলোজও 5 কার্বন, কিন্তু চেঞ্জ হয়েছে এপিমারেজ, ঠিক আছে, এপিমারেজ এনজাইমের সহায়তায়। গবাদি পশুকে ঘাস হজম করতে সাহায্য করে সেলুলেজ এনজাইম, ঠিক আছে, সেলুলোজ থাকে, এই সেলুলোজ আমরা মানুষরা কিন্তু হজম করতে পারি না, ঠিক আছে, সেলুলেজ এনজাইম দরকার তাই। ফ্রুক্টোজ 6 ফসফেটকে জাইলুলোজ 5 ফসফেটে রূপান্তর করে ট্রান্সকিটোলেজ, ফ্রুক্টোজ 6 ফসফেটকে জাইলুলোজ 5 ফসফেটে রূপান্তর করে হচ্ছে ট্রান্সকিটোলেজ নামক এনজাইম। স্টার্চ ভেঙে ডেক্সট্রিনে রূপান্তরিত করে আলফা অ্যামাইলেজ, স্টার্চ ভেঙে ডেক্সট্রিনে রূপান্তর করা হলো আলফা অ্যামাইলেজ, মনে রাখবো আলফা অ্যামাইলেজ বিটা অ্যামাইলেজ এভাবে আছে। আলফা অ্যামাইলেজগুলো কাগজকে মসৃণ করতে ব্যবহার করা হয় লিগনিন, মানে লিগনিনেস, হ্যাঁ কাগজে লিগনিন থাকে, আমরা এরকম পড়ছি যে কাগজ এগুলো দিয়ে তৈরি হয় আসলে ঘাস বা বাঁশ, এগুলো লিগনিন থাকে, তাহলে লিগনিনেজ এনজাইম মসৃণ করতে, হ্যাঁ। অগ্নাশয় রোগ নির্ণয়ে ব্যবহার করা হলো লাইপেজ এনজাইম, অগ্নাশয় লাইপেজ। এছাড়া আপডেট কিছু ইনফরমেশন, যেমন হচ্ছে জিরোক্যাল নামক যে কৃত্রিম মিষ্টকারক আমরা জানি, এটা আসলে সুক্রালোজ, এগুলোর রাসায়নিক সংকেত হচ্ছে এটা, সেটা হলো মানে সুক্রালোজ, এটা মনে রাখতে পারি সুক্রালোজ। দেন হচ্ছে 1926 সালে বলতে চাচ্ছে যে 1926 সালে জেমস স্যামনার কোষ থেকে পৃথক করেন ইউরিয়েজ নামক এনজাইম, জেমস স্যামনার কোষ থেকে পৃথক করে ইউরিয়েজ নামক এনজাইম। এখন চলে আসি এই অধ্যায়ের মধ্যে কিছু ইনফরমেশন নিয়ে ঝামেলা, দ্যাট ইজ হচ্ছে প্রাণীর পেশিতে ল্যাকটিক অ্যাসিড থাকে আমরা জানি, আর দুধে থাকে ল্যাকটোজেন নামক, ঠিক আছে, প্রাণীর পেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় সহজ কথায়, আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, হ্যাঁ ল্যাকটোজ, যেটা এই যে ল্যাকটোজেন বললো বা ল্যাকটোজ, এটা কিন্তু শর্করা, ঠিক আছে, আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখন সেডোহেপ্টোলেস পাওয়া যায়, সেডোহেপ্টোলেস 7 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, 7 কার্বন বিশিষ্ট শর্করা, এটা পাওয়া যায় লিপিড এর জৈব সংশ্লেষণে। কিন্তু মোনোহেপ্টোলেস পাওয়া যায়, হ্যাঁ অ্যাভোক্যাডোস উদ্ভিদে মোনোহেপ্টোলেস পাওয়া যায়, আর সেডোহেপ্টোলেস পাওয়া যায় লিপিড এর জৈব সংশ্লেষণে। একটু পরে রাখলাম এই কথাটা। দেন হচ্ছে বিটা গ্লুকোজ তৈরি করে সেলুলোজ, বিটা আমরা তো জানি বিটা গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে সেলুলোজ, সেলো মানে কি, ছেলে মানুষ মানে বিটা মানুষ, ঠিক আছে, এটি এভাবে বলছিলাম। আর বাকি সব হলো আলফা, সেলো কথা থাকলে সেলুলোজ, সেলোবায়োস এগুলো সবই থাকবে কি বিটা গ্লুকোজ। আলফা গ্লুকোজের মধ্যে স্টার্চ, গ্লাইকোজেন এগুলো থাকবে। ফলে কোনটা বেশি থাকবে, ফলে বলেছি ফল, ফ্রুট, সো ফ্রুক্টোজ, কিন্তু ফল সংরক্ষণে ব্যবহার করতেছিল গ্লুকোজ। আয়োডিনে স্টার্চ দেবো না, আমরা বলছি অলরেডি এটা যে আয়োডিনে স্টার্চ হলো নীল বর্ণ,
তৈরি হবে, কিন্তু সেলুলোজ এটা বর্ণ দেয় না, গ্লাইকোজেন হচ্ছে লালচে বেগুনি। ঠিক আছে, গাঢ় নীল বর্ণ বলছে স্টার্চের ক্ষেত্রে, কিন্তু স্টার্চ কিন্তু তৈরি হয়েছে দুইটা জিনিস দিয়ে। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন দিয়ে। অ্যামাইলোজ কিন্তু আয়োডিন দ্রবণে কালো নীল বর্ণ ধারণ করে, এবং অ্যামাইলোপেকটিন যদি আমরা আয়োডিনে দিই তাহলে লাল বা পার্পেল কালার দেখায়। হ্যাঁ, আর এখানে গ্লাইকোজেনে বলছি লালচে বেগুনি। টাইরোসিন, টাইরোসিন এটা অ্যারোমেটিক, একইভাবে অ্যারোমেটিক এবং অনঅত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। কারণ আমরা বলছি অত্যাবশ্যকীয়ের মধ্যে যে আমরা এমটিবি পিল দিয়ে পড়ছি, এটা কিন্তু নাই এখানে। হ্যাঁ, ট্রিপ্টোফ্যানের মধ্যে হেটারোসাইক্লিক এবং অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড একই ধারে। ঠিক আছে, ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, আমরা বলছি ওভাল বুমিন যেটার নাম। কুসুমে থাকে হলো গ্লোবিলিন নামক প্রোটিন। মটর বীজে থাকে লেগুলিন, আর সিমের বীজে থাকে লিগুমেলিন। লিগুমিলিন এটা একটু ঝামেলা হয়ে যায়, একটা লেগুলিন আর একটা লিগুমেলিন। এটা পড়ছি অলরেডি, আমরা বলছি শস্য দানায় বেশি থাকে কোনটা, গ্লুটেলিন, কিন্তু শুধু বীজে থাকে হলো প্রোলামিন। শুধু বীজে থাকে প্রোলামিন। ভালো ফ্যাটি অ্যাসিড মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এটা মনে রাখবো। এই যে এটা উদাহরণ তোমাকে দিলাম, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড যেগুলো ল দিয়ে যেগুলোর নাম, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক, এইগুলো হচ্ছে সেই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর খারাপ ফ্যাটি অ্যাসিডের মধ্যে এটা হচ্ছে এই যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন স্টিয়ারিক অ্যাসিড, অন্য যেগুলো মানে ল থাকবে না, এটা মনে রাখলেই হলো। এই যে লিনোসেরিক অ্যাসিড, লিনোসেরিক অ্যাসিড একাধারে সম্পৃক্ত, লিনোলেনিক এবং লিনোলিক অ্যাসিড হচ্ছে অসম্পৃক্ত। আমরা বললামই যে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড বোঝা গেল। লিনোসেরিক এটাতে একটু ঝামেলা, দেখো নামের সাথে মিল আছে কিন্তু অলরেডি। লিনোসেরিক এটা হলো সম্পৃক্ত, মানে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে খারাপ ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো খারাপ হয়। ঠিক আছে, আমাদের করোনারি থ্রোম্বোসিস করে। কিন্তু লিনোলিক বা লিনোলেনিক অ্যাসিড এটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা বলতে চাচ্ছে। দেন কোষীয় অঙ্গাণু ঝিল্লি গাঠনিক উপাদান হলো ফসফোলিপিড দিয়ে তৈরি, তবে ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড থাকে। ঠিক আছে, কোষ অঙ্গন, কোষ ঝিল্লিটা হলো ফসফোলিপিড থাকতেছে, ফসফোলিপিডের বাইলেয়ার, কিন্তু কোষ ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড থাকে। কোষের অভ্যন্তরীণ স্থিতি অবস্থা বজায় রাখে হচ্ছে ফসফোলিপিড, কিন্তু কোষের অন্তঃবিক্রিয়ায় শনাক্তকরণ স্থান হিসেবে হচ্ছে কাজ করে হচ্ছে গ্লাইকোলিপিড। এটা মনে রাখলাম। এনজাইমের কার্যক্ষমতা বাড়ায়, আমরা পড়াইছি যে কোনি মামা বাড়ায়, কোনি মামা বাড়ায়, কোনি মামা বাড়ায়, এটা পড়াইছি। হ্যাঁ, আর কমাই আসলে এক পাশ পড়লে আর একটা মনে থাকে এমনিতেও, অনেকে আমরা সময় বলি স্বীকার্য কমায়। হ্যাঁ, স্বীকার্য মানে হচ্ছে এখানে সিলভার, জিঙ্ক, কপার, এটা হলো কমায়। দুধ থেকে পনির তৈরির পূর্বে দুধ থেকে হাইড্রোজেন পারক্সাইড অপসারণে ক্যাটালিস। এই যে হাইড্রোজেন পারক্সাইড নিয়ে কথা বললে ক্যাটালিস, কিন্তু পনির তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু রেনিন। হাইড্রোজেন পারক্সাইডের বিষয় থাকলে ক্যাটালিস, পনির তৈরিতে ব্যবহার করা হয় রেনিন। ইউরিকেজ এনজাইম রক্তে কি করতেছে, যে রক্তে ইউরিক অ্যাসিড শনাক্তকরণে ব্যবহার করতেছে। তবে ইউরোবাইলেজ, এটা কিন্তু ইউরোবাইলেজ, দেখো ইউরিকেজ কিন্তু ইউরিক অ্যাসিড শনাক্ত করে না, কিন্তু ইউরোবাইলেজ মস্তিষ্কে মানে জমাট যে রক্ত এ গলাতে সাহায্য করে। চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার কাজে ক্যাটালাইজ ব্যবহার করতে, যেখানে আমরা হাইড্রোজেন পারক্সাইডে ব্যবহার করছি অলরেডি। আর চোখের ছানি অস্ত্রোপচারে হলো ট্রিপসিন নামক এনজাইম ব্যবহার করছে, ডাক্তার জোসেফ স্পিনা ট্রিপসিন নামক এনজাইম ব্যবহার করছে। তো এই ছিল টোটাল, আমরা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াই দিয়েছে। হ্যাঁ, দিলে এইগুলো পড়লে আসলে কি অর্ধেক টোটাল ওভারঅল জিনিসটা মোটামুটি কভার হয়ে যায়। হ্যাঁ, তাহলে এইগুলোই কিন্তু বিভিন্ন এমসিকিউ পরীক্ষাগুলোতে থাকে। এই জন্যে ভালোভাবে মানে একবার না হোক আরেকবার শুনতে হবে, বা একবার করে পড়লে অংশগুলো। এটা আমাদের এই নোটটা হলো অলরেডি কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এর লিঙ্ক, এটা তোমরা ই করে নিবা, ডাউনলোড করে নিবা, দেন পড়া শুরু করবে একটা না।